যে জনগণই সবসময় বুকের তাজা রক্ত আসলে ঢেলে দেয়। বাংলাদেশের প্রতিটি সংগ্রামে আমরা মুক্তিযুদ্ধে সব জায়গাতে দেখেছি, কিন্তু প্রতিবারই তারা আসলে তাদের স্বপ্ন ভঙ্গ হয়। কাঠামোগত যে পরিবর্তনের স্বপ্ন দেখে, গুণগত যে পরিবর্তনের স্বপ্ন দেখে, সেটি ভঙ্গ হয়ে যায়। এই অভ্যুত্থান থেকে আপনার কি মনে হয়, এখানে আসলে কতটা তার লক্ষ্যে পৌঁছতে পেরেছে? এই অভ্যুত্থানের যে স্পৃহা ছিল, যে স্বপ্ন ছিল, এবং এখানকার সীমাবদ্ধতাগুলো কি দেখেন আপনি? দেখেন, মানে ব্যাপারটা খুবই সোজা। এক এই যে ভাইও কথা বললেন যে আমরা আসলে জবাব দিতে চাই, রাষ্ট্রকে প্রশ্ন করতে পারবো, সরকারকে প্রশ্ন করতে পারবো, এরকম একটা ব্যবস্থা চাই। তো মানে ঐক্য যে হবে, ঐক্য আসলে কিসের ভিত্তিতে হবে? এখন ধরেন সরকার যদি এরকম মনে করে যে তাকে প্রশ্ন করা যাবে না, কিংবা এমন প্রশ্ন করা যাবে না যেটাতে সে আসলে সমস্যায় পড়ে যায়, এবং সমস্যায় পড়লে সে আসলে দমন পীড়নের পথ বেছে নিবে, তাহলে ঐক্যের জায়গাটা আসলে ওইখান থেকে সম্ভব হয় না। এবং সবসময়ই যারা আসলে রাষ্ট্র ক্ষমতায় থাকেন, সেই জায়গাটা দায়িত্ব তাদের উপর বেশি থাকে। আজকে যদি বাংলাদেশে যে যারা এমপিরা, যদি একটা গণতান্ত্রিক সরকার থাকে তার দায়িত্ববোধ থাকে, আর যে সরকারটা ফ্যাসিস্ট হয়, মাফিয়া হয়, তাদের কোনো দায়িত্বই থাকে না, ক্ষমতা থাকলেই বা কি। দেখেন, আমাদের যারা সংসদ সদস্যরা আছেন, আজকে যদি ওনারা চান যে একটা কোনো একটা আইন পাশ করবেন যেটা জনগণের পক্ষে, সেটা তারা চাইলেই পারেন। সেখানে বিরোধী দল যদি বাধাও দেয় তবুও সম্ভব না, কারণ এতটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আছে। তাহলে আমরা কি আমাদের এই যে দৈনন্দিন যে কার্যক্রম, যে বিষয়গুলো ঘটতেছে, সেইখানে আমরা সরকারের কোনো জবাবদিহিতার কোনো বিষয় দেখতে পাই না। তাহলে আজকে যদি আমাকে ঐক্য করতে বলেন, কিছুদিন আগে আপনারা দেখবেন যে হবিগঞ্জে একটা ঘটনা ঘটেছে। সেখানে আলিফ নামে আমাদের একজন, যার আসলে চোখ তুলে ফেলা হয়েছে। এখন তার চোখটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আরেকটা চোখও নষ্ট হওয়ার পথে। তো ওইখানে যাদেরকে আসলে আসামি করা হয়েছিল, সেইখানে সবাই জামিন পেয়েছে। তাহলে এই অবস্থায় আপনি যখন প্রশ্ন করবেন যে আসলে গণঅভ্যুত্থানের পরে আমরা কি এই বাংলাদেশ চাই যেখানে একজন মানুষের চোখে আঘাত করে চোখ নষ্ট করে ফেলতে হবে, এবং যখন সে ছেলে বিচার চাইতে যাবে তখন এই আসামিদের জামিন দিয়ে দেওয়া হবে, তারা অবাধে ঘুরতে পারবে। তো এই অবস্থা রেখে আপনি মানে ঐক্য কিভাবে করবেন? এবং আমরা সবসময় দেখি অতীতে হয়ে আসছে, ভাইরা যখন বিরোধী দলে ছিলেন বা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন, তখন ওনারা যে ভাষায় কথা বলেছেন, তখন জনগণের কাছে মনে হয়েছে যে এটা আমার ভাষা, এটা আমার কথা। কিন্তু যখনই মানে সরকারে চলে আসছেন, তখন আর মানুষ মনে করে না এটা আমার ভাষা, আমার কথা। আজ থেকে আজকে আপনি দেখেন, এই যে আজকে যে বিষয়টা নিয়ে রাষ্ট্রপতির অনুষ্ঠানে যে সমস্যাটা তৈরি হলো, আজকে 2 বছর আগে আপনি বিএনপির যে পেজ বা বিভিন্ন ইয়েতে দেখেন, লেখাগুলো দেখেন, বক্তব্যগুলো দেখেন, 24-এর যে বিএনপির যে বক্তব্য ছিল, যে লেখা ছিল, কথা ছিল, এই বিষয়ের সাথে তো আমরা পুরোপুরি একমত। এখানে ভিন্ন মতের কোনো সুযোগ নাই। তখন ওনারা যথেষ্ট নিরপেক্ষভাবে সবাইকে ধারণ এখন কি আপনাদের কাছে নিরপেক্ষ মনে হচ্ছে না, এখন গ্রহণযোগ্য মনে হচ্ছে না পেরেছিলেন, কিন্তু আজকে আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি না, দুর্ভাগ্যজনকভাবে। হ্যাঁ, কিছু কিছু আমাদের যারা এমপিরা আছেন বা ভাইদের মতো যারা আছেন, তারা ভালো করছেন, কিন্তু বাকিরা আবার উস্কানি দিচ্ছেন, মাঠে গেলে মারামারি করছেন, দমন পীড়নের পথ বেছে নিচ্ছেন। আপনি যদি ধরেন আশরাফুদ্দিন নিজাম ভাই, ওনার বক্তব্য যদি শুনেন, আমার কাছে মনে হবে যে উনি আমার কথাই বলতেছেন, কিন্তু উনি তো বিএনপির এমপি, কিন্তু উনারই তো দলের, ওনার ছাত্র দলের, যুব দলের কেউ আমাকে যে রাস্তায় পিটাবে না, এটার কোনো গ্যারান্টি নাই। আমরা সবসময় এরকম একটা আতঙ্কজনক অবস্থায় থাকি। এবং আজকে দেখেন, এই গণ অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে বাংলাদেশের প্রচুর জায়গায় ছাত্রদল ব্যাপকভাবে মানুষকে মারধর করছে। নারায়ণগঞ্জে হামলা হয়েছে, বরিশালে হয়েছে, এবং আমরা সোশ্যাল মিডিয়া ঢাকার নানান জায়গায় হয়েছে। ওখানে যারা জুলাইয়ে সরাসরি মাঠে ছিল, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, এসব লোকজনকে মারধর করে বের করে দেওয়া।